গতকালই আমার প্রতিবেদনে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে কোনো দিন যে কোনো মুহূর্তে ভাইপো আর পিসি অ্যারেস্ট হতে পারে। যেভাবে চারিদিক থেকে এফআইআর হচ্ছে, যেভাবে চারিদিক থেকে কেসগুলো সামনে আসছে, তাতে এই গ্রেপ্তারি আর কিন্তু এরা এড়ানোর জায়গায় নেই। আর সেই ঘটনা 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ভাইপো অভিষেক ব্যানার্জি রীতিমতো কান্নাকাটি হল্লাহাটি শুরু করে দিয়েছে। সোজা চলে গেছে আদালতে, গিয়ে সেখানে হাতে পায়ে ধরছে, হুজুর আমাকে বাঁচান, আমি জেলের ভাত খেতে চাই না। দেখুন, স্বাধীন দেশের নাগরিক, গণতান্ত্রিক অধিকার সবারই আছে। সে অভিষেক ব্যানার্জি হাইকোর্টে যান, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন যখন মহামান্য হাইকোর্টের রায় আসছিল, এতদিন যখন মহামান্য সুপ্রিম কোর্টের রায় আসছিল, তখন এই ভাইপো ব্যানার্জি, এই পিসি ব্যানার্জি, এরা সেগুলো মানেনি কেন? এখন মনে পড়ছে দেশে এখনও আইন আদালত আছে। এতদিন শাসকের আইন চালানোর পর এখন আইনের শাসনের আশ্রয় নিচ্ছে। নিন নিন নিন, আমরাও দেখতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতেই জেলে পূর্ব, সব কটাকে জেলে পূর্ব। যে অন্যায়, যে পাপ গোটা বাংলার জন্য গত 15 বছর ধরে এই অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি করেছে, তার ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে, এবং সেটা আইন মাফিক, আইন হাতে তুলে নিয়ে নয়। আপনাদের দেখায় ব্রেকিং নিউজটা। গ্রেপ্তারির ভয়ে কাঁপছেন অভিষেক, গ্রেপ্তারির ভয় পাচ্ছেন অভিষেক ব্যানার্জি। রক্ষা কবচ চেয়ে আদালতে আবেদন অভিষেকের। আপনারা জানেন যে বিধাননগরের যে সাইবার ক্রাইম থানাটি আছে, সেই থানাতে এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, এবং সেখানে গতকালই আপনাদের বলছিলাম যে ছটি ধারা লাগিয়ে কিন্তু পুলিশ তার তদন্ত শুরু করেছে। এবং অভিষেক ব্যানার্জির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখান থেকেই চারখানা ভিডিও এভিডেন্স হিসেবে নিয়ে আসা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে এই অভিষেক ব্যানার্জি দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, এই অভিষেক ব্যানার্জি মানুষের প্রাণ নেওয়ার কথা বলছে, এই অভিষেক ব্যানার্জি দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, তাদের মধ্যে চূড়ান্ত হানাহানি তৈরি করতে চাইছে। এই অভিষেক ব্যানার্জি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মতো হার হিম করা হুমকি দিচ্ছে। সমস্ত কিছুর তদন্ত হচ্ছে, এবং অভিষেক ব্যানার্জি পরিষ্কারভাবে বুঝতে পারছে এই তদন্তের আওতা থেকে সে বেরোতে পারবে না। ওই আগের দিনের যে হিসেব ছিল, তার বাড়ি পাহারা দেওয়ার জন্য 800 পুলিশ থাকবে, সেই সব দিন শেষ হয়ে গেছে। আর এখানে অন্যায় করলে সে যে দলেরই হোক, যত বড় মাতব্বর হনু হোক, মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কাউকে রেয়াত করবেন না, তার পুলিশ কাউকে রেয়াত করবেন না। কোমরে দড়ি পরিয়ে হির হির করে টানতে টানতে জেলে পূর্বে, এবং সেটা মহামান্য আদালতের নির্দেশে। আর সেই জন্যই অভিষেক ব্যানার্জি ছুটে যাচ্ছে আদালতে। কিন্তু এই ছুটে যাওয়ার পিছনে কারণটা কি? এই কারণটা শুধু কি এই বিধাননগরের সাইবার ক্রাইম থানাতে যে অভিযোগ হয়েছে সেটা না। আসলে পরপর আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং সেখান থেকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি স্পষ্ট বুঝতে পারছে যে আর মাতব্বরির দিন শেষ, এবার কিন্তু জেলে যেতে হবে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, পুলিশের 181টি নতুন এফআইআর খুলছে মীমাংসা হয়ে যাওয়া মামলার ফাইলও। এই অভিষেক ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে 2021-এর পর চারিদিকে সন্ত্রাস করিয়েছিল। তৃণমূলী হারমাদ, তৃণমূলী গুন্ডাদের রাস্তায় নামিয়েছিল, এবং তাদের দিয়ে যারা বিজেপির ছিল, যারা বিপক্ষ শিবিরে ছিল, তাদের উপর প্রাণনাশী হামলা করেছিল, তাদের উপর চূড়ান্ত হত্যাকাণ্ড নামিয়ে নিয়ে এসেছিল, তাদের উপর চূড়ান্ত বলাৎকারের মতো ঘটনা ঘটেছিল। এই রকম অভিযোগ আমরা এতদিন শুনে আসছিলাম, কিন্তু বাস্তবে দেখছিলাম যে তার কোনো প্রতিফলন হচ্ছে না। বাস্তবে যেটা হচ্ছিল যে এই সমস্ত মামলায় ধামাচাপা পড়ে যাচ্ছিল। তৃণমূলের যারা ওই হারমাদগুলো রয়েছে, গুন্ডাগুলো রয়েছে, মস্তানগুলো রয়েছে, সবাই ধোয়া তুলসী পাতা। মমতার পুলিশ, চটিচাটা পুলিশ এই রিপোর্টটা দিচ্ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছিলেন যে 2021-এর ভোট পরবর্তী হিংসার যে ফাইল তিনি রিওপেন করবেন, প্রত্যেকটা ঘটনা একটা একটা করে চেক করবেন, এবং তার থেকেও বড় কথা, যারা এই তৃণমূলী হারমাদদের চাপে, যারা ওই চটিচাটা পুলিশের চাপে এতদিন কোনো এফআইআর করতে পারেননি, সেই এফআইআরও নতুন করে রেজিস্টার হবে। প্রত্যেকটা তৃণমূলী হারমাদকে জেলের ভাত খেতে হবে, আইনি প্রক্রিয়ায় সেটা তিনি করাবেন। আর আজকে সেটাকে রিওপেন করা হয়েছে। ফলে 458টি নতুন করে ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে। ইতিমধ্যেই 181টা নতুন এফআইআর সেখানে হয়ে গেছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ 59টা এরকম মামলা রয়েছে যেখানে মমতার চটিচাটা পুলিশ বলছে এখানে কিচ্ছু পাওয়া যায়নি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। সেই ফাইলগুলো রিওপেন হচ্ছে। এবার বুঝতেই পারছেন, এই যে ভোট পরবর্তী হিংসা আছে, এর যদি তদন্ত হয়, সেটার টিকি ধরে টান দিতে দিতে আলটিমেটলি কোথায় পৌঁছবে তদন্তটা? পৌঁছবে এটা ক্যামাক স্ট্রিটে, পৌঁছবে অভিষেক ব্যানার্জির আইপ্যাকের অফিসে। সেখান থেকেই তো সমস্ত কিছু এসেছে বলে এতদিন ধরে অভিযোগ শুনে আছি। তাহলে এত অভিযোগের কি কোনো সারবত্তা নেই? নিশ্চিতভাবে সেখানে পৌঁছবে, সেটাই অভিষেক ব্যানার্জি বুঝে যাচ্ছে। আর সেই জন্য ভয়ে হাঁটুগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এতদিন যে মাতব্বরি করতো, এতদিন যে মস্তানি করতো, এতদিন যে হার হিম করা
হিংসার কথা বলতো, তার এবার কিন্তু বুঝতে পারছে জেলের ভাতটার খুব বেশি দেরি নয়। সেই জন্যই কি আদালতের দিকে ছুটে যাচ্ছে, বিচারকদের হাতে পায়ে ধরে সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আমাকে বাঁচান হুজুর করে চিৎকার করতে হচ্ছে। আসলে আরও বেশ কিছু ঘটনা ঘটছে। যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরেকটা মারাত্মক স্টেপ নিয়েছেন। সেটা হচ্ছে দুর্নীতি কাটমানির তদন্তে কমিশন গড়লেন শুভেন্দু। মাথায় প্রাক্তন বিচারপতি, আলাদা কমিশন গড়া হলো নারী নির্যাতনের তদন্তেও। এখানে এতদিন যাদেরকে অপমান করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এই তৃণমূলের অসভ্য শয়তানগুলো যাদেরকে কোণ ঠাসা করে রেখে দিয়েছে তারা সৎ কাজ করছিল বলে, তাদের প্রত্যেককে সামনে আনা হয়েছে এবং দুটো তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। যে তদন্ত কমিশনগুলো 1 জুন থেকে কমিশনের এই দুটো কমিশনের কাজ শুরু হবে। একটা কমিশন যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, অর্থাৎ তৃণমূল যে দুর্নীতিটা করেছে সেখানে একজন দুজন নয়, পরিষ্কারভাবে এরা তো ওপেনলি বলে যে 25-75-এর ভাগ। ভাই, তৃণমূলের নাম করে তোমরা টাকা কামাচ্ছ, তোলাবাজি করছো, কাটমানি খাচ্ছ, আর তৃণমূলকে বঞ্চিত করছো, তা তো হয় না। তৃণমূল তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সুতরাং তোমরা তোলাবাজি করো, কিন্তু 25 ভাগ তোমাদের কাছে রাখবে, আর 75টা উপর মহলে পাঠিয়ে দিতে হবে। পরিষ্কারভাবে এদের কথা ছিল। সুতরাং সেই যে দুর্নীতিগুলো হয়েছে প্রত্যেকটা সেগমেন্টে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং এটা শুধুমাত্র কথার কথা নয়। আমরা মমতা যখন মুখ্যমন্ত্রী ছিল তখনই বিভিন্ন মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য হাইকোর্টের যে অবজারভেশন দেখেছি, সেখানে বারবার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটার কথা উঠে এসছে। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি ধরার জন্য মাননীয় প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু তার নেতৃত্বে একটা কমিশন গঠন করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এখানে একজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন সরকারের তরফ থেকে, যিনি লিয়াজোটা করবেন, তিনি হচ্ছেন সিনিয়র আইপিএস কে জয়রামান। তিনি কিন্তু পুরো জিনিসটা দেখবেন। অন্যদিকে নারী এবং শিশু কন্যাদের উপর যে অত্যাচার হয়েছে সেইটা নিয়েও একটা কমিশন গঠন করা হলো। তার মাথায় থাকছেন প্রাক্তন বিচারপতি মাননীয়া সমাপ্তি চট্টোপাধ্যায়, এবং রাজ্য সরকারের তরফ থেকে পুরো ব্যাপারটা যিনি লিয়াজো করবেন তিনি হচ্ছেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। হ্যাঁ, সেই দময়ন্তী সেন যিনি ওই পার্ক স্ট্রিট কাণ্ডের পর সেখানে গিয়ে বার করেছিলেন কোন কোন তোলামুলি হারমাতগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, কিভাবে পুরো প্রশাসনিক মদতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আর সেইটা করার অপরাধে, হ্যাঁ, মমতা ব্যানার্জির আমলে সত্যিটা সামনে আনাটা অপরাধ ছিল, তৃণমূলকে না বাঁচানো, প্রোটেক্ট না করাটা অপরাধ ছিল। এই দময়ন্তী সেনকে মাননীয়াকে একদম কোণঠাসা করে দেওয়া হয়েছিল, তাকে পুলিশ সিস্টেমটাকেই প্রায় উবিয়ে দেওয়া হয়েছিল। আর সেই মাননীয়া দময়ন্তী সেনকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফিরিয়ে আনলেন। তিনি কিন্তু সেইখানে এটার দায়িত্বটা নেবেন, এবং পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে সরকারি আধিকারিক, পঞ্চায়েত, কাউন্সিলর, দালাল এরা সকলেই কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল। সুতরাং এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হতে চলেছে। এবং এই যে পুরো দুটো কমিশন কাজ করবে, তাদেরকে লজিস্টিক এবং অন্যান্য যে সাপোর্ট সেটা কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব সরাসরি করবেন। মানে এটা শুধুমাত্র নাম কাওয়াস্তে কোনো কমিশন হচ্ছে না, কতখানি গুরুত্ব দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পুরো সিস্টেমটা যেভাবে তিনি তৈরি করেছেন সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি তিনি এক্সপেকটেশনটাও অত্যন্ত ক্লিয়ার করে দিচ্ছেন যে এই কমিশন 1 জুন থেকে কাজ শুরু করবে, কিন্তু 30 দিনের মধ্যেই এরা রিপোর্ট দেওয়া শুরু করবেন। বিভিন্ন যে ঘটনা ঘটেছে সেই রিপোর্ট আসবে, সংশ্লিষ্ট পুলিশের কাছে পৌঁছবে, এবং পুলিশ এফআইআর করে আইনানুগ যা যা শাস্তি দেওয়ার সেই সমস্তটা করবে। অর্থাৎ তৃণমূল আমলে দু হাতে যারা চুরি, দুর্নীতি, বাটপাড়ি, ফেরেববাজি করেছে সব কটার কোমরে দড়ি পড়বে, হ্যাঁচড়াতে সব কটাকে জেলে পোড়া হবে। সেই সিস্টেম কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে দিলেন। আর এই সমস্ত তদন্ত করতে গেলে বাকিরা তো সব চুনোপুটি, আসল মাল যেটা সেটা তো ক্যামাক্সিতে বসে, সেটা কেউ জানে না। সেই জন্য ভাইপোর আজকে বুঝতে পারছে যে জেলের ভাতটা কিভাবে ঘনিয়ে আসছে। সেই জন্য ভাইপো উপলব্ধি করছে যে আর কোনো বাঁচার জায়গা নেই, মাতব্বরির দিন শেষ, এবার জেলে যেতে হবে। সেই জন্য মহামান্য হাইকোর্টে ছুটছে। এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তবে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সেটাতে কথার কথা নয়, সেটা তার প্রতিটি অ্যাকশানে কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ওই যে তিলজলাতে বুলডোজার চালিয়েছিল, সেখানে ওই সিপিএম, যেটা মমতার আর একটা দোসর ইন্ডিজোটের পিন্ডি সঙ্গী, তারা চলে গেছে মহামান্য হাইকোর্টে এবং সেখানে গিয়ে স্টে পেয়েছে। দেখুন, সকলেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকি মুখ্যমন্ত্রীর দিকেও প্রশ্ন তুলছেন। আমি একটা কথাই বলছি যে ধরুন কোনো মামলা হয়েছে, সেই মামলাটায় প্রথম দিনই তো ফয়সালা হয় না, 3-4টে হিয়ারিং লাগে। সুতরাং যতক্ষণ না হিয়ারিং করে মাননীয় বিচারপতি সেই জায়গাটায়
কংক্রিট এভিডেন্সটা পাচ্ছেন, তিনি তো সেই ব্যাপারটাকে স্টে করে রাখবেন। আর সিপিএম তৃণমূলের মদতে বিশাল জয় হয়েছে করে সব হুব্বা হুব্বা রবে একদম লাফাতে লাফাতে রাস্তায় নেমে পড়েছে। এরা বুঝতে পারছে না যে মহামান্য সুপ্রিম কোর্টের কী রায় আছে। মহামান্য সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই, যদি কোনো সরকারি জায়গা জোর করে জবরদখল করে কেউ কোনো রকম কিছু করে থাকে, তাহলে সেখানে নোটিশ সার্ভ করারও দরকার নেই, একদম সব কটাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও। যে কারণে দেখছেন না রেলের জমিতে যেগুলো হয়েছে সব পালাচ্ছে পিলপিল পিলপিল করে। আর যদি কারোর জমি, ব্যক্তিগত জমি কেউ দখল করে এটা করে থাকে, নোটিশ দাও, নোটিশ দিয়ে ভাঙো। ফলে তিল জেলার এগুলো যে জবরদখল হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, এটা প্রমাণ হবে। আর এখানে বুলডোজার চালাতে মহামান্য হাইকোর্টই বলবে, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু তার মাঝখানে সস্তা রাজনীতি করতে হবে। মমতা ব্যানার্জিকে তো 14 তলায় আর নবান্নে রাখতে পারেনি, তাহলে আর ফিস ফ্রাইটা জুটবে না সিপিএমের। ফলে এখন নেমে এই নাটকগুলো করতে শুরু করেছে। কিন্তু সেইটা দেখে এই যে কিছু টোপিওলা চাচা আর চাচিকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল, আইন শৃঙ্খলা ভেঙে দেওয়া হবে, এরা ভাবছিল যে শুধুমাত্র মুসলিম মানে আগের মতোই এরা সমস্ত কিছু পাবে, আইন হাতে তুলে নেবে, আর সেই জায়গা থেকে সরকার বসে চুপচুপ করে দেখবে, পুলিশ মার খাবে। না, সেই দিন শেষ হয়ে গেছে। এখানে শুধু শুভেন্দু অধিকারী পুলিশের হাতটা ছেড়ে দিয়েছিলেন, ভাবতে পারছেন? পার্ক সার্কাসের মতো জায়গা 5 মিনিটে খালি করে দিয়েছে। রাজাবাজারের মতো জায়গা সেখানে 10 মিনিটে সমস্ত কিছু সাফ করে দিয়েছে। এই পুলিশ করতে পারে। আমি বারবার যে কথাটা আপনাদের সামনে বলে এসেছি যে 95% পুলিশ কর্মী তারা সততার সঙ্গে কাজ করতে পারেন। ওই উপর মহলের 5% আছে, সেগুলো হচ্ছে বদমাইশ, যেগুলো মমতার চটিচাটা ছিল, যারা এদেরকে করতে দিত না। আজকে সেইগুলোকে সাইড করে দিয়েছে, এই পুলিশ অফিসারদের ফ্রি হ্যান্ড দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার ফলে এই পুলিশ যে কি করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য, শুধুমাত্র কোনো বিশেষ ধর্মের হওয়ার জন্য কেউ কোনো এক্সট্রা ফেসিলিটি পাবে, কেউ আইন হাতে তুলে নিতে পারবে না, সেই দিন কিন্তু শেষ হয়ে গেছে। আর সেটা পুলিশ দেখিয়ে দিয়েছে। আর সেখানেই আজকে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেননা সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মচারী, সেখানে কয়েকজন সিআরপিএফ জওয়ান, তারা কিন্তু আহত হয়েছেন। কতখানি আহত হয়েছেন সেইটা তিনি দেখতে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে পার্ক সার্কাসের যে ডিসি অফিস আছে সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এবং তারপর বাইরে বেরিয়ে এসে একটা তিনি সাংবাদিক বৈঠক করেন, সেখানে অনেক কথা বলেছেন, কিন্তু দুটো পয়েন্ট সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই ধরনের গুন্ডামিতে, মস্তানিতে জিরো টলারেন্স। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ ঘটনার যেটা তিনি বলেছেন যে এই ঘটনা এই শুভেন্দু অধিকারীর জামানায় ফার্স্ট ঘটলো এবং লাস্ট ঘটলো। এরপর যদি কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। অর্থাৎ আইন অনুযায়ী সব কটার কোমরে দড়ি পড়বে, সব কটাকে টেনে জেলে পোড়া হবে এবং সেই জায়গায় আইনের আওতায় নিয়ে এসে যা শাস্তি সেটার ব্যবস্থা করা হবে। শুধুমাত্র তাই নয়, যদি কোনো রকম সরকারি সম্পত্তি ভাঙচুর ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো পুলিশ কর্মীর গায়ে হাত পড়ে, তাহলে এদের ঘটি বাটিটা অবধি বেচে সেটাকে রিকভার করা হবে। সুতরাং ওই নেতারা এসে নাচিয়ে দেবে আর এরা সস্তা রাজনীতি করবে, ভাববে মাথায় টুপি আছে মানে আমি সব করতে পারি। না, ওই দিন শেষ হয়ে গেছে। এটা সোনার পশ্চিমবঙ্গ তৈরির প্রসেস চলছে এবং সেখানে সকলেই সমান। আপনি হিন্দু না আপনি মুসলিম, ডাজন্ট ম্যাটার। আইন যদি হাতে তুলে নেন তার কনসিকুয়েন্স কিন্তু ভোগ করতে হবে। কোনো মমতা, কোনো অভিষেক বাঁচাতে আসতে পারবে না। আর সেখানে এই যারা এই দুধেল গাই বলতো, যাদেরকে মমতা ব্যানার্জি এতদিন তাদের হালুয়া এইভাবে টাইট করে দিচ্ছে, তারা ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এইটা দেখার পর অভিষেক ব্যানার্জির থরথরানি হবে না? অভিষেক ব্যানার্জি কাঁপবে না? সেই জায়গাটা কিন্তু সামনেই আসছে। আর শুধুমাত্র তাই নয়, কথার কথা নয়, এখানে অ্যাকশন মোডে আছে, দাবাং মোডে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও বেপাত্তা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার পুত্র অর্ঘ্য সহ 5। এই যে বিষ্ণুপুরের দিলীপ মণ্ডল, যার 5 বছর আগেও একটা ওই কুটুরি ছিল, শুধুমাত্র তৃণমূল করেছে আর তোলাবাজি করেছে আর টাকা মেরেছে, ডাকাতি করেছে, সেই দিলীপ মণ্ডল এখন একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আর তারপরও জিতেছিল, ভেবেছিল যে কোনো রকমে জিতে গেছি, এখনও মাতব্বরিটা করতে পারবো। ওই দিন চলবে না। ফলে সেখানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে, তার রাজপ্রাসাদের ছবি সামনে চলে এসছে। এই টাকা দিলীপ মণ্ডল পেলে কোথা থেকে সেটা জানতে হবে। পাঁচিল টপকে পালিয়েছে। ভাবতে পারছেন তৃণমূলের বীরপুঙ্গব? ওই বলেছিলাম না যে পিছনে 4000 পুলিশ থাকলে, গুন্ডা মস্তান অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে থাকলে পাড়ার ঘেউ কুত্তাটাও নেতা হয়ে যেতে পারে। এই দিলীপ মণ্ডলরা হচ্ছে, এই অভিষেক ব্যানার্জিরা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। দেখুন পিছন থেকে পুলিশ সরে গেছে,
বাইরে কোথাও দেখতে পাচ্ছেন না, পালিয়ে যেতে হচ্ছে, লুকিয়ে থাকতে হচ্ছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অকাত। আর এই নেতাদের কথায় এতদিন আপনারা সব নাচতেন, এতদিন ভয় পেতেন। এদের সঙ্গে বুক চিতিয়ে লড়া যায়, এদেরকে হটিয়ে দেওয়া যায় সিস্টেম থেকে, সেটা কিন্তু অকুত ভয় হয়ে মানুষ দেখিয়ে দিয়েছে বাংলা থেকে। যাই হোক, সেই দিলীপ মণ্ডল পলায়ন করেছে, তাকে খুঁজে পায়নি, ছেলেকে পেয়েছে। এবং ছেলেকে পেয়েছে মানে শুধু একা নয়, সঙ্গে সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ সব ছিল, এবং ছেলের সঙ্গে অস্ত্র ছিল, ফলে ঘ্যাঁচ করে ধরে নিয়েছে। এখন তার কনসিকুয়েন্স ভোগ করবে। শুধুমাত্র তাই নয়, দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ মণ্ডল তো অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। দাসপুরে যে প্রাক্তন তৃণমূলের বিধায়িকা ছিলেন, তার ছেলে, তাকেও আজকে পুলিশ তুলেছে, মস্তানি মাতব্বরি করছিল। আসানসোল থেকে মলয় ঘটকের ঘনিষ্ঠ, তাকে আজকে অ্যারেস্ট করে নিয়েছে। দিনহাটা থেকে উদয়ন গুহর ঘনিষ্ঠ, একের পর এক অ্যারেস্ট হচ্ছে। ভাববেন না, রাজনৈতিক প্রতিহিংসা, প্রত্যেক কটা তোলাবাজ মাল ছিল, প্রত্যেক কটা গুন্ডা মস্তান ছিল, প্রত্যেক কটা ওই রোয়াবি করতো, সাধারণ মানুষের উপর অত্যাচার করতো। এভিডেন্স আসছে, সব কটাকে তুলছে, জেলে পুরছে, এবং এদের বিচার হবে। সুতরাং এই যদি অবস্থা হয়, তাহলে অভিষেক ব্যানার্জি তো ভয় পাবেই। অভিষেক ব্যানার্জি তো বুঝে গেছে মাতব্বরির দিন শেষ, আর সেই জন্য এখন ভেউ ভেউ করে কান্নাকাটি হচ্ছে। সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে, অভিষেক ব্যানার্জির একটা সাগরেদ জাহাঙ্গীর হেভি মস্তান নাকি, এখানে এই সোনারপুরে এসেও খুব দাপিয়ে টাপিয়ে বেড়াতো, বড় বড় কথা বলতো, 1 লাখ ভোটে জিতবো, 1.5 লাখ ভোটে জিতবো, ভয়ে প্রচারই আসতে পারছে না। এবং যে মাতব্বরিটা করেছে, যে মস্তানিটা করেছে, খুব ভালোভাবে বুঝছে যে জেলের ভাত তার জন্য অপেক্ষা করছে। ওই জেতা হারার কোনো ফ্যাক্টর নয়। শুভেন্দু অধিকারীর আমলে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করছে, এই জাহাঙ্গীরের মতো পেঁচো মস্তানদের সব কটাকে জেল কাটতে হবে, এটা পরিষ্কার হয়ে গেছে। ফলে এই জাহাঙ্গীর ছুটে গিয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং মহামান্য হাইকোর্ট তো অবশ্যই বলবেন যে আপনি যখন নির্বাচনে লড়েছেন তাকে প্রোটেকশন দিয়েছে। আর যেই এই প্রোটেকশনটা পেয়ে গেছে, তখন সাথে সাথে ওর যে মালিক ছিল, যার চপ্পল না চেটে চলতো না এই জাহাঙ্গীরের, সেও যখন ছুটে যাচ্ছে যে যদি জাহাঙ্গীর ভাই আমার পেয়ে যায়, তাহলে আমিও বোধহয় রক্ষা কবচ পেয়ে যাব। চলে গেছেন হাইকোর্টে। কিন্তু ভাই অভিষেক, এই জাহাঙ্গীর রক্ষা কবচটা পেয়েছে কেননা ও ভোটের ক্যান্ডিডেট, ওর ভোটটা কমপ্লিট হয়নি। ও জেলে চলে গেলে ওখানে ভোটটাই ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার পোল করতে হবে। সেই জায়গাটা মাথায় রেখে মহামান্য হাইকোর্ট এটাকে রক্ষা কবচ দিয়েছে। সেটাও বলেছে নির্বাচন শেষ না হওয়া অবধি। অর্থাৎ এ যদি মাতব্বরি করে থাকে, এ যদি মস্তানি করে থাকে, এ যদি মানুষের প্রাণহানির কারণ হয়ে থাকে, তাহলে ভোটটা মিটলেই জাহাঙ্গীরকে কোমরে দড়ি পরাও, সেই কথাটাই স্পষ্ট করে দিয়েছে। তো বাবা অভিষেক, তোমার তো কোনো এখন নির্বাচন নেই, তুমি কি করে রক্ষা কবচ পাবে? দেখো, মিথ্যে টিথ্যে বলে ওই কোটি কোটি টাকার আইনজীবীদের লাগিয়ে যদি রক্ষা কবচ পেতে পারো, কিন্তু এই রক্ষা কবচের দরকারটা পড়ছে কেন বাবু? রক্ষা কবচের দরকারটা কেন পড়ছে? যখন আমাদের বাড়িতে অ্যাটাক করাতে, পুলিশের উর্দি পরিয়ে গুন্ডা পাঠাতে, আমার বাড়ি থেকে ডাকাতি করিয়ে জিনিস নিয়ে যেতে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে, তখন এই কথাগুলো মনে ছিল না অভিষেক ব্যানার্জি? চিরদিন কাহারও সমানও নাহি যায়, ক্ষমতা হাতে আছে মানে ক্ষমতার অপব্যবহার করবেন না, বারবার বলেছিলাম, শোনেননি তো? এবার পাপ কারুর বাপকে ছাড়ে না। দেখো কীরকম মজাটা লাগে। এই তো সবে শুরু হয়েছে, এখন অনেক খেলা বাকি আছে। অনেকেই প্রশ্ন করছে অভিষেককে কেন অ্যারেস্ট হচ্ছে না, মমতাকে কেন অ্যারেস্ট করছে না। আরে ভাই, এগুলোকে এখনই অ্যারেস্ট করে নিলে খেলাটাই তো শেষ হয়ে যাবে। একটু মজা নিতে নিন। এই যে রগরানিটা চলছে, অভিষেকের মুখ চোখের অবস্থা দেখেছেন? এত যে বলছিল 4 তারিখের পর দুপুর 12টার পর ডিজে বাজিয়ে নেবে, দেখে নেবে, তা এখন তো মুখ চোখ একদম থমথম করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, যেটুকুনি ফুটুনি করছে ওই ঘরের কুটুরির মধ্যে থেকে। ফলতাই যাক, ফলতায় গিয়ে প্রচার টোচার করুক, মানুষের মাঝখানে আসুক। বলছি যে তৃণমূল কর্মীদের উপর এত অত্যাচার হচ্ছে, যার উপর অত্যাচার হচ্ছে, যাক সেখানে, একটু আমরাও দেখতে চাই জনতার মাঝখানে জননেতা অভিষেক ব্যানার্জির কত দম আছে। সেইটা না করে এখন রক্ষা কবচের জন্য হাইকোর্টে ছুটতে হচ্ছে। তার মানে অভিষেক ব্যানার্জির অবস্থা কতখানি খারাপ বুঝতে পারছেন? অভিষেক ব্যানার্জিও নিজে বুঝতে পারছে যে জেলের যে ইয়েগুলো রয়েছে, রডগুলো রয়েছে, সেটা খুব বেশি দিন বাইরে থেকে দেখার সৌভাগ্য হবে না, ওর পিছনেই থাকতে হবে, ওখান থেকেই দেখতে হবে। আর যা যা ধারা ওই একটা মামলাতে লেগেছে, আবারও বলছি, যদি প্রমাণিত হয় 20 বছরের আগে অভিষেক ব্যানার্জি জেল থেকে বেরোবে না। আর শুধু তো এটা নয়, সব কিছুর মূলেই অভিষেক ব্যানার্জি আছে, এই অভিযোগ সকলেই করছে। সুতরাং আরও এফআইআর হবে, আরও জায়গায় তদন্ত হবে, এবং সেগুলো সবগুলো যখন সামনে আসবে, জীবনের বাকি সময়টা তিহারে যাওয়ারও দরকার নেই। এখন প্রেসিডেন্সি জেলেই গড়াগড়ি হবে। আর এখন তো পিসি মুখ্যমন্ত্রী নেই যে জেলে ঢুকলে অন্যান্য তোলামূল নেতাগুলোর মতো এসএসকেএমে গিয়ে ঢুকে যাবেন, উরবান ওয়ার্ডে গিয়ে ঢুকে যাবেন, হইব না। জেলের ভাতটাই খেতে হবে। যদি শাস্তি পান, যদি অপরাধ প্রমাণিত হয়, ওই জায়গাটাই করতে হবে। আর সেটা দেখার জন্য গোটা বাংলা বসে আছে। খুব বেশি দূরে নয়, অভিষেক ব্যানার্জির এই ছটফটানি সেই জায়গাটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? বেতাজ বাদশাহ, পশ্চিমবঙ্গের রাজপুত্র, ওদের নাকি কি তালপাতা সেপাই নাকি ছিল, তার কি হাল হয়েছে এখন।
সুতরাং এরা কি ছিল আর কি হইয়াছে এটা এই কদিনই স্পষ্ট হয়ে গেছে। আমি যে কথাটা বারবার বলছিলাম যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দলটা থাকবে না, দেখুন দেখুন এদের এই বড় বড় নেতাদের এই অবস্থা দেখেই বুঝতে পারবেন যে কথাটা হাওয়ায় ভেসে বলছিলাম না। কি বলবেন অভিষেক ব্যানার্জি এত বড় মাতব্বর নেতা, তার এখন এই অবস্থা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।